ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নেবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। আবার আওয়ামী লীগের দুই একজন লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে। রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে, তাও আমার কাছে আমেরিকা গিয়া এটার জবাব দিচ্ছেন হাঙ্কেলে পররাষ্ট্র উপদেষ্টা। একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর কি গ্রামের এক ছেলে, সে আমাকে ফোন করেছে। ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা যায়, গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নেবে। এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে। আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে। তো গেলে কি করবে? শেখ হাসিনা আবার আসবে, এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে, মেরামত করবে, মাছ ছাড়বে, হাঁস পালবে, শাকসবজি আবার ফের লাগাবে, আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি। প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে। মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে, মারবে, লাশের উপরেও অত্যাচার করবে। এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন। তো লজ্জা শরম তো কিছু থাকা উচিত, তাই না? এই যে মানুষ, ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন, এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ। এই যে আপনি গণভবনে দেখেছেন না, যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার ছায়া ব্লাউজ ট্লাউজ নিয়ে টানাটানি করলো, এটা কিন্তু বিশাল ইতিহাস। আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে, যতদিন এই প্রযুক্তি থাকবে, ফেসবুক, ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি। পৃথিবীর বাংলাদেশে যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি বাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল, যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় না, জনগণ ঝাড়ু দিয়ে তারায় বের করে দিয়েছে। একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে। তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম, সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে, মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল, ছিল শেখ হাসিনা নাকি যাবেই না, তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে যাবে না, এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না। এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো, বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুমিও কি বাবার মতো মরতে চাও, জীবন দিতে চাও, চলো জীবনটা বাঁচাও। তাকে নাকি বুঝায় টুঝায় তারপরে হেলিকপ্টার। শেখ হাসিনারে তো দেখা মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা, তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে। আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি। এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো, মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে, কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম, সেই ভুলটা সংশোধন করতেছে। ওদের এখনো কথাবার্তা, ওরা আবার দেশে আসবে, আবার সেইভাবে খাবে। 5 তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয়, সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেদিন বাংলাদেশে ছিল না, সে তো দেশের বাইরেই ছিল। তো শেখ হাসিনা পলাইলো কেন? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন, আপনার লোকজন এই স্বপ্ন দেখে। এগুলো শেখ হাসিনার শয়তানি। 2 দিন পর পর নিজে ফোন রেকর্ড করে সেটা সারে তারপরে বুঝায়। আর তো বলার তো জায়গা নাই। এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য যদি পাঠায়, তাহলে তো পাশার চামড়া উঠাই দিবে।
কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না। তো শেখ হাসিনাকে বলবো, আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে, আমার ফেসবুক ইউটিউব আছে, বাংলা এডিশনে যাবেন, আমার কাছে পাঠান, আমি চালাবো। আমার কিন্তু ওই ভয় নাই, কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি। সো আমি চালাইতে, আমার কাছে দিয়েন, আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়েন, আমি চালাবো। এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য কেউ চালাইতে পারে না, ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে। তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না, লাভ নাই তো, আপনি তো আসতে পারবেন না। আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার, যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব, ওই দিনও 2-3 জন বর্ডারে গিয়ে ধরা পড়লো। তো তারা পালাচ্ছে কেন? সে তো চট করে ঢুকে যাবে, তো তারা পালাচ্ছে কেন এখনো? এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করার, সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশের ছাত্ররা, জামাত বিএনপি মিলে করে নেই। এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী হয়ে, মানে কি বলবো, যে আন্তর্জাতিক যে শক্তি, সেই শক্তি এটার পেছনে কাজ করেছে। এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি। সো এই আজাইরা স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নাই, কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না। আর শেখ হাসিনা যদি ঢুকতে চায়, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক। এখন তারা তো দরকার বাংলাদেশে। এই যে $103 বিলিয়ন যে বৈদেশিক ঋণ রেখে গেল, এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে, গুম করেছে, সালমান এফ রহমান, তারপরে এস আলম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক, এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁঝরা করে দিয়েছে, এটার জন্য তো আমাদের দরকার তাকে। আমরাও তো চাই শেখ হাসিনা দেশে আসুক, আসতে বলেন। কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে, আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে। দেখেন, সালমান এফ রহমানের দাড়ি ছিল, দাড়ি কাটছে। মানিকের দাড়ি ছিল না, দাড়ি রাখার চেষ্টা করছিল। ওই শ্যামল দত্তর দাড়ি গোপটোপ ছিল, দাড়ি গোপটোপ সব কেটে ফেলেছে। কারোর দাড়ি ছিল, দাড়ি রাখে, কেউ দাড়ি ছিল না, সে দাড়ি কাটে। মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো হয় না। এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন। আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন, শেখ হাসিনার ঘরের আত্মীয় সেনা প্রধান, তিনি কেন পারেন নাই 5 তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে? শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যেত, ভারত বাংলাদেশে অ্যাটাক করবে, সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে। এটা ইন্ডিয়ান পত্রিকা, একদম মেইন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলেছে যে লাস্ট 45 মিনিটস অফ শেখ হাসিনা, সেই জায়গায় তারা যে ডেসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে। শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে, পুলিশ প্রধানকে ফোন করেছে, অমিত শাহকে ফোন করেছে, তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে। কেউ তার কথায় সায় দেয়নি। তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই। এসএসএফ কে নিয়েও সে থাকতে চেয়েছে, যে এসএসএফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে। তাকে কেন থাকতে দেয় নাই, এটা বুঝবেন না আপনারা? তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে, যে যা যা ঘটছে, আমার কাছে আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে। কিন্তু আওয়ামী লীগ আবার আসবে, এসে আবার ক্ষমতায় বসা যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে। ভাই, গত 15 বছর ধরে কতবার যে দেশে আয়, মানে আমার মতো লোক, আমার মতো এরকম ছোটখাটো লোক, আমার মতো এত নিচু, মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না, বিশাল বড় কোনো পদেও ছিলাম না, কিছু না। আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম। তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয়, এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে, ইন্টারপোলের কাছে নাকি সবকিছু জানানো হয়েছে, নানান কিছু। তো এত কিছুর পরে আপনারা 45 মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল। এতদিন আপনারা বলে আসলেন 15ই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারে না, এখন কইরা দেখিস। এগুলো নিয়ে আমি যখন শেখ মুজিবরা তো আমি উলঙ্গ করে দিতাম, সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম, বদমাইশ ছিল। এই বদমাইশে নিয়ে যখন ভিডিও বানাইতাম,
তখন বলতো যে আমার বাপেরা পারে নাই, তুই এবার দেশে, তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে, তো এই সাঙ্গাকৃত বাপেরে নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো, তো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে, মুখের মধ্যে হিসু করছে, সবই করছে, তোদের বাপের যে মূর্তি বানাইছি, কই কিছুই করতে পারলি না। খালি বলতি যে দেশে আয় দেশে আয়। 45 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ। এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি, আবার এসে তারপরে দখল করে ফেলবি। তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে 5 তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধমকি দিয়া লাভ নাই। যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায়, দেশে নিয়ে যা, দেশে নিয়ে যায়, তারপরে কর। তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না। তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চাস, যেইভাবে উস্কানি দিতে চাস, সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে হবে না। আমরা তো অত খারাপ হইতে পারবো না। তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয়, তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয়, আমরা অপেক্ষা করছি, তোর মা দেশে যাবে, আমরা এটা দেখতে চাই। দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী, তাহলে বুঝবো যে আসলেই তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া, তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া, ওই রাস্তায় পয়দা হুয়ারা রাস্তায় আয়, দেখি কিরকম পারিস, তারপরে বুঝবো না যে কি করতে পারিস। তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে, এই 5,500 বিজ্ঞানী, এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয়, আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের। যায় দেশে যা, তোদের আম্মারে আর আম্মার পুত্ররে বল দেশে যাইতে, তোদের না করে নাই তো দেশে যাইতে বল, যায় না কেন? তোদের আম্মাদের আরো আত্মীয় স্বজন আছে, কেউই নাই। তোদেরকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ব্যবে করায়, আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এই করিস। যাই হোক, এই ডাকাটা কি বন্ধ কর, হ্যাঁ বন্ধ করা। এই যে গত 15 বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস, অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না, ইভেন তারা রাজনীতি পছন্দও করে না, 2 দলের এক দলকে পছন্দও করে না। তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস, কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে, কতটা ফ্রি অনুভব করছে। দেখ, এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক, তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর জামায়াতেরই লোক? না, সাধারণ মানুষ কিচ্ছু করে না, জীবনে রাজনীতি বুঝে না করে তারাও নেমে এসছে। সো মিনিমাম তোদের যদি লজ্জা শরম যদি কিছু থেকে থাকে, তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার। তোরা একটা রাজনৈতিক দল, বিশাল বড় তোদের সমর্থক আছে, আস্তে আস্তে মাপ চায়া তারপরে বল যে আমাদের দলের এই মানুষগুলো এই অন্যায় করেছে, আমরা এটা চাই না, আমরা নতুন একটা আওয়ামী লীগ তৈরি করতে চাই, বা নতুন একটা নাম দিয়ে আমরা এই দলটা তৈরি। কারণ আদর্শের তো অমিল আছেই, তোদের তো আরেকটা আদর্শ আছে। তোদের আম্মা হচ্ছে শেখ মুজিব, আবার এই শেখ হাসিনা হচ্ছে তোদের আম্মা, আবার মুজিব হচ্ছে তোদের আব্বা। তো তোদের এই যে আম্মা আব্বার যে তোরা যে নবী রাসূলের মতো যেভাবে আদর্শ হিসাবে মানিস, এই আদর্শ তো আর বাংলাদেশে কারো নাই। তো তোদের একটা আলাদা দল থাকতেই হবে, সেটা গঠন কর। যা ভুল করছিস সেটার জন্য অ্যাটলিস্ট মাপ চা মানুষের কাছে। ভুল তো করছিস। 1800 গতকালকে নিউজে দেখলাম 1800 এই আন্দোলনেই মারা গেল। আরো কত হয়তো এর সাথে আরো হয়তো 400-500 বাড়তে পারে। তো প্রায় 2000 মানুষের উপরে তোরা হত্যা করেছিস এই গত 15 দিনে। আবার লজ্জা নাই, তোরা আবার দলের ক্ষমতায় আসতে চায়, মানুষ তোদেরকে কি করে নিবে। মনে কর আবার আসলি, মনে কর হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে তোরা আবার আসলি, আচ্ছা কি করবি? আবার এমনি মারবি? মারার পরে কি হবে? মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবি? সম্ভব না। সো শেখ হাসিনার এই যে এই আন্ডা বাচ্চা যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আরো অন্যদেরকেও বলতে চাই, কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না। জনগণের ক্ষমতা জনগণের হাতে ছাড়তে হবে, এবং সেটা বিএনপি হোক, জামাত হোক, যারাই ক্ষমতায় আসুক সামনে, এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে, তারা এসেও যেন এই শিক্ষাটা যেন অন্তত সামনের 100 বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে থাকে, এটাই প্রত্যাশা। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে, তাও আবার কইছে আমেরিকাত গিয়া। এটার জবাব দিচ্ছেন হাঙ্কেরে পররাষ্ট্র উপদেষ্টা। একটা যে নেগেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা নেগেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে
এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। কাজে তাদের আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই দেশের সম্পর্কের জন্য ভালো। তৈত সাহেব, আপনি কি রাহুলের উকিলি জেরার জবাব দিতেছেন? আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করেন, বুঝছাও? নিজের দেশে একটা বিকট ফ্যাসিস্টে ফেয়ার ভোটে হারাইতে পারতেছ না, আবার অন্যের দেশে নজর কেন? রাহুল, তোমার কয়টা কথা কই, মাথায় রেখো। তোমারে বিজেপি পাপ্পু ডাকে, মানে তুমি একটা বাচ্চা পোলা, রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই। কথাটা মিছা বলে না। এই যে কথা কইলা, তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে? জানেন তো, রাহুল রে প্রফেসর ইউনুসের উঠি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে। ওর লগে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস, ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল। ওই এই সময়ে প্রফেসর ইউনুসের শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারত। ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদির পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে। আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি। কিন্তু তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আছে রাহুল, তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো। আমরা গেলে ভুলি নাই, তুমি আর তোমার মা ও তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো খিচেছিলে দিল্লিতে, যে ইনকে কিরা। হ্যাঁ, তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম, রাহুল ঠাসি খেয়ে থাকো। আমরা কখনো কইছি যে তোমার তো বিয়া শাদী করো না কে? ভদ্রবঙ্গ ছাড়া তো কোনো কারণ নাই বিয়া শাদী না করার। এই জন্য আমার কখনো উপদেষ্টা বানাবে না। যাই হোক, ওটা নতুন কয়েকটা গুরুত্বপূর্ণ আলাপ করি, আসেন। প্রফেসর ইউনূসের সরকার ফাংশন করতে পারতেছে না। কেন পারতেছে না? স্লো অনেকে বলেন। কয়টা কারণ আছে, কারণগুলো একটা ব্যাখ্যা করি। আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না, প্রফেসর ইউনূসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করিচ্ছে। আমি উদাহরণ দিয়ে দেখাই দেব। হ্যাঁ, আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি। আসিফ নজরুল ভাই আবার মাইন্ড করেন না। হ্যাঁ, উপায় নাই, আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে, তাই না? সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না। প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না। রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট, তার একটা শক্তি থাকে, ইনস্টিটিউটের একটা শক্তি থাকে। এটা এক্সাম্পল দিই, এই যে আমার ইউটিউব চ্যানেল 26 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তাই না? তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশন 26 লক্ষ লোকের কাছে যায়, দেখায় যে পিনাকের একটা ভিডিও চাইছে। তো ইউটিউব নিজেও মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে, পরে বলে যে এটা দেখতে পারো, এটা দেখতে পারো। তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে, মানে আমার জন্য ডেডিকেটেড না, ও আরো অনেকের কাজ করে, কিন্তু আমার সাথেও কাজ করে সে। মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে, মিটিং করে, কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায়, ভিডিও ভিউয়ার বাড়ানো যায়, এটা কিন্তু ওরাই বলে, ইউটিউবই আমার করে দেয়। মানে যাদের 10 লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে। তো আবার ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে, ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন, অনেক ধরনের ট্রেনিং পাবেন, সেখানে অনেক রিসোর্স আছে। এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট। তো সেই রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে। তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই, সে যদি আমার চ্যানেলে ভিডিও বানা আপ করতে থাকে, তাহলে দেখবে মানুষ, দেখবে প্রথম পরে আর দেখবে না। ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি। আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে। রাষ্ট্র এরকম, রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে, তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয়, তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয়। হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন? সে রাষ্ট্রটার দল বানায় ফেলছিল, তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই। গুন্ডা পাইছে, স্তাবক পাইছে, কিন্তু রাজনৈতিক দল পায় নাই। সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই। প্রফেসর ইউনূসের সরকারও তাই। এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো, যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না, তা তো না। এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে? খুব বেশি নাই, আমি নাম কইলাম না, যাই হোক, মন খারাপ করবে আবার অন্যরা। আমি এসব একজনের উদাহরণ দিই, প্রফেসর ইউনূস। উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে, ব্যাপক ক্ষমতা আছে, উনি রাষ্ট্রের শক্তিরে বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনূস। আমি এক্সাম্পল দিই, ধরেন প্রফেসর ইউনূস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ করছেন না, আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না, এটা হাসিনা পারতো না, এটা অন্য কেউ পারতো না, এটা প্রফেসর ইউনূসের কারিশমা।
এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত, যে কাজ কখনো তারা করে না। ওনার উপদেশটা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করতো। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। এদের কেউ ম্যানেজার ছিল না, কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন। এরা কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই, ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই, কাজের পদ্ধতি জানে না, বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে, চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে। আপনি দেখেন কারোই নাই। কিন্তু আমি আসিফ নজরুল এক্সাম্পল দিয়ে বুঝাই। আসিফ নজরুল মাহবুব মোর্শেদের বাদশাহের চিফ বানাইছে। আমি মাহবুব মোর্শেদকে পছন্দ করি, কিন্তু ভালো ছেলে, ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার, সব ঠিক আছে। কিন্তু আমি তার ক্যাপাসিটি বাদশাহের চিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না। আমি তো সাংবাদিক না, তাই না? কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট। আমি যখন একটা পজিশনে থাকবো, ক্ষমতার পজিশনে থাকবো, আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড। আমি বায়াসড হইতে পারবো না। আবার দেখেন মাহবুব মোর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন গুলো ভালো হইতেছে। মাহবুব মোর্শেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না, যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন। এটা অন্যরা বলবে। এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শেদের। আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে। যাই হোক, এতে আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই। আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে। হ্যাঁ, ওই আনন্দিত হওয়ার কিছু নাই। আসিফ ভাই নষ্ট করেও দিনে 2 বার ঠিক সময় দেয়। আপনার নষ্ট করি, আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম 0, 0। সেজন্য আপনি দিনে 2 বার সময় দেন, আপনার ব্যাটারি গেছে। তো যাই হোক, আমি হইলে বাদশাহের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে, পেশা। আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া, যেখানে আমাদের কাজ আছে, মানে আমার কোম্পানির কাজ আছে। আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি, আপনারা জানেন। ট্রাভেল করলে আমি তো বলে দিই আমি কই গেছি না গেছি। আমাকে রিকমেন্ড করতে হয়, ধরা যাক যে হংকং, কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে, ফর্মাল ওয়েতে পরামর্শ দেয়, বিস্তারিত আর গেলাম না। বা ধরেন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট চামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট। কঠিন জটিল বিষয়, কিন্তু আমি হংকং এ যাইও না, আফ্রিকায় যাইও না। কিন্তু আমি যেটা রিকমেন্ড করি, যেটা আমার করতে হয় দেশগুলোকে, তার 99% কেসে পারফেক্ট হয়। আমার টুলস আছে। আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে, কই থাকে, কোথায় চাকরি করে, কোন কনফারেন্সে যাইতেছে, কি পাবলিশ করিচ্ছে, কার সাথে কোলাবোরেশন করিচ্ছে, কার সাথে সে রিসার্চ করিচ্ছে, তার রিসার্চের ফোকাস কি, এমনকি কার কাছ থেকে কত টাকা পয়সা নিয়ে যেতে, এটা এক ক্লিকে বের করে ফেলি। টুলস আছে, যাক সেটা অন্য আলাপ। বাসের সিলেকশনে আসি। আমি যদি আসিফ নজরুল হইলাম নি, তাহলে আমি সাংবাদিক যারা আছে না, ফ্যাসিবাদের বিরোধী, তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন নিতাম। কইতাম যে আমার একটা বাসসের চিপ লাগবে, কন্ত কারে করা যায়, 2-3টা নাম বলেন তো। তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন, তার যুক্তিগুলো শুনতাম, লিখে রাখতাম, সবগুলা লিখতাম, শুনতাম, লিখতাম। কাদের সাথে আলাপ করতাম? কনক সারোয়ারের সাথে আলাপ করতাম, স্বামীর সাথে আলাপ করতাম, তাসলিম খলিলের সাথে আলাপ করতাম, মুনির হায়দারের সাথে আলাপ করতাম, শাহেদ আলমের সাথে আলাপ করতাম, ইলিয়াসের সাথে আলাপ করতাম, মুশফিকুল ফজলের সাথে আলাপ করতাম, আরো যাদের নাম বলি নাই তাদের সাথেও আলাপ করতাম, মানে যারা ফেসি বিরোধী এবং আমার যাদের সাথে রিচ আছে, কথাবার্তা হয় আর কি। তারপরে করতাম কি, মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের, তারপর নুরুল কবির নিউজের, মাহমুদুর রহমান ভাই এবং শফিক রহমানকে কইতাম যে আমি সবচেয়ে বেশি রিকমেন্ডেশন আসছে এই কয়েকজনের 3জন বা 5 জনের নাম ওনাদের দিতাম, যে কইতাম যে আপনারা এই 3জন বা 5 জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেছে দেন। মুরব্বী মানুষ, কোনো সমালোচনা হইতো না। হ্যাঁ, এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে বুঝছেন, এই যে 4 মুরব্বী না এই বেছে দিছে ওনারে, ঠিক আছে না? এবং দেখতেন সবাই কইতো যে ঠিক আছে, এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে। কিন্তু আসিফ নজরুল সিলেকশন করিচ্ছে উনি কারে চিনেন, কার সাথে ওনার সম্পর্ক আছে এর বেসিসে, মানে প্রথমেই বায়াস। এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসরু ভাইকে দিচ্ছেন, সাইদুর রহমান খসরু ভাই। আমি ওনার পছন্দ করি খসরু ভাইকে, কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই। মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আসিফ নজরুল আছে, রেজনা আছে, ফরিদাপা আছে, মানে 3 জন আছে এই সরকারের উপদেষ্টা। আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসরু ভিসি হয়েছে। আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসরু ভাই নাকি বিএনপি পন্থী চিকিৎসকদের বিএসএমএম ছাড়া করার কথা নাকি প্রকাশ্যে বলছেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু যিনি আমাদের বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ। আমি আর নাম কইলাম না,
কইলে চিনবেন আপনারা, তো উনি না জানে কথা বলবেন না। তো তাইলে তো সিলেকশন আমরা আর মামুরা হইতেছে, তাই না আসিফ ভাই? হ্যাঁ, সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে। এইবার আসেন, শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন, ওটা নিয়ে কথা বলি। জামিল আহমেদ নিজেই জানাইতেছেন যে তারে আসিফ নজরুল রাজি করাইছে, বুঝছাও। আসিফ নজরুল নিজেও জানাইতেছে ফেসবুকে পোস্ট দিয়া যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে। উনি খুব কনফিডেন্ট। হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন, আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে, বুঝছাও। তারপরে কাহিনী কিচ্ছা বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের, দেখলাম উনি বোরকা বিরোধী। তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা, ধানমন্দির 32 নম্বর পুড়েছে, আর জামিল আহমেদ কান্দে শেষ আর কি। হ্যাঁ, হাউ মাউ করে কান্দে শেষ, পারে তো গড়াগড়ি দেয় আর কি। আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মালতে কে, আসেন আমরা একসাথে পড়ি গুগল থেকে, উইকিপিডিয়া থেকে। ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় 1975 সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান করেছে। তারপর 1975 থেকে 78 পর্যন্ত 3 বছর উনি পড়াশোনা করেছে। তারপর ইব্রাহিম আলকাজি এবং বিবি কারান্তের অধীনে আরো 1 বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে 4 বছর। আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্যক জ্ঞান নাকি দান করেছে, বুঝছাও। ইন্ডিয়া ট্রেন্ড, 4 বছর ছিল ওটি। হ্যাঁ, মানে হাসিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াত পড়াশোনা করেছে উনকে আর কি। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয়, বুঝছাও। আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট, রাজশাহীর মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট, কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি, বুঝছাও। তো মানে বুঝেছেন তো, এই যে ইসলামোফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে, পুরাই ইন্ডিয়ান মাল, পুরাই আওয়ামী লীগ। আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে। আসিফ নজরুল শুধু পিছে মুজিবের ছবি লাগায় কাম করছে না, বুকের মধ্যে আওয়ামী চেতনা নিয়া কাম করছে। উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পাইতেছেন না, করতেছেন তা কাম। আসিফ ভাই, আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে। আমাদের 3টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্দখল করা লাগবে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন। আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পাড়া আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন। হ্যাঁ, এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি। উপদেষ্টাগিরি ছাড়লে তো আপনি রাস্তায় হাঁটতে পারবেন না আসিফ ভাই, কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না। 7 দিন টাইম দিলাম আপনারে, ওটা হটাবেন, নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। আসিফ ভাই, আপনি গেলে আমার চিন নাই। হ্যাঁ, আমি গেলে যখন ধরুম না ক্যাচপের কামড় দিয়া ধরুম, হ্যাঁ, পরে আর সরি করার টাইম পাবেন না, সেজন্য 7 দিন সময় দিয়ে দিলাম। আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি, আজকে একটা গল্প বলবো। আসিফ ভাই, আপনিও শুনেন, কাদের রক্তের উপর দিয়ে আইসা সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে নেন। একটা একতলার বন্ধ ঘর, সামনে লেখা মর্চুয়ারি, তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলাঠেলি করছে। মর্চুয়ারির অফিস, 3-4 জন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে। কোন রকম ভেতরে উকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে 2-3 জন কর্মচারী বসে আছেন। তাদেরকে আপাদমস্তক ঘিরে রেখেছে জনাবিশেক মানুষ। সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে, ঝুঁকেই আছে, সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না। বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই। কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা, তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা। 20 জুলাই সকালবেলা, তখন 11:30টার মতো বাজে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি। প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে, আমার স্ত্রীর ফুফাতো বোন কলিয়াপুর ছেলে। 28-29 বছর বয়স, একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করত। ছিপছিপে গরম, মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত। ছাত্রত্ব ঘুচেছে, বেশি দিন হয়নি। ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল। আগের দিন রাত 10টার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো, সম্ভবত গুলি লেগেছে প্রিয়র। তাহির জামান প্রিয়, একজন ভিডিও সাংবাদিক। কিছুক্ষণ পর জানা গেল প্রিয় আর নেই। গুলিবিদ্ধ মৃতদেহটা পুলিশ নিয়ে গেছে। খবর পেলাম ধানমন্ডির ল্যাবএইডের সামনে ঘটেছে এই ঘটনা। কেউ কেউ বলল সেন্ট্রাল, ল্যাবএইড আর পপুলার হাসপাতালে খোঁজ নিতে। পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে। 19 তারিখ রাত 12টা থেকে কারফিউ শুরু।
দুদিন ধরে বন্ধ আছে ইন্টারনেট। হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া গেল না। পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে কিনা। তারা জানালো আসেনি। সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে প্রিয়। 11টা থেকে 2 ঘন্টার জন্য কারফিউ তোলা হবে। আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম। পথে তুলে নিলাম মিতুলাপাকে, প্রিয়র মা, কলিয়াপুর বন্ধু। গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগেই পৌঁছেছে সেখানে। শ্রেষ্ঠ আমাদের আরেক ভাগ্নে, প্রিয়র খালাতো ভাই। প্রিয়র এক চাচি আগে থেকেই ছিলেন সেখানে। রেজিস্টারে নাম পাওয়া গেল না প্রিয়র। আমি কিভাবে বললাম একটু অজ্ঞাতনামার লিস্টটা দেখলে হতো না? সেই লিস্টেনেও দেখা গেল সেখানেও প্রায় 10টার মতো লাশের বর্ণনা, শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে। নাম্বারের একটা কাউন্টার লেভেল লাশের গায়ে সাঁটানো। বয়স, সময় ইত্যাদি মিলিয়ে 2টো লাশের শর্টলিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ। প্রায় 40 মিনিট পরে ফিরে এসে বলল পেয়েছে প্রিয়কে। আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য। শ্রেষ্ঠ আমাকে আস্তে করে বলল অবস্থা বেশি ভালো না খালি। একটা ঘুপচি বদ্ধ ঘরে 20-25টা লাশ মেঝেতে ফেলে রেখেছে। একটা ফ্যান পর্যন্ত নেই। লাশগুলোর উপরে চাদর নেই, এলোমেলো পড়ে আছে, একজনের পা উঠে আছে আর একজনের গায়ে, আর রক্ত, চাপ চাপ চুইয়ে পড়া রক্ত। আমি বললাম সেই সন্ধ্যার সময় গুলি লেগেছে, এখনো তাজা রক্ত দেখলে? শ্রেষ্ঠ বলল কি করে বলি, এত রক্ত কোনটা কার বোঝার উপায় নেই। প্রিয়র বন্ধুরা এসে পড়লো এর মধ্যেই। 2-1জনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে। আগে মিছিলে গিয়েছিল ওরা সবাই, ফিরছিল। সেন্ট্রাল রোডে ওদের আরেক বন্ধু মেধার বাসা। মেধাকে বাসায় পৌঁছে দিতে ওরা 4-5 জন হেঁটে আসছিল। সায়েন্স ল্যাব থেকে গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডের মাথায় আসতেই গুলির শব্দ কানে আসে। ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে ঢুকে যায়। প্রিয় ছিল সবার পেছনে। হঠাৎ ওরা পেছন তাকিয়ে দেখে প্রিয় পড়ে গেছে। তখনও মুহুর্মুহু গুলির আওয়াজ আসছে। ল্যাবেডের আরেকটু পেছন থেকে কোনাকুনি গুলি করছে পুলিশ। গুলি থামলে ওরা সামনে এসে দেখে প্রিয়কে নিয়ে গেছে পুলিশ। মাথার পেছনে নিচের দিকের বাঁ সাইডে লেগেছে গুলি। সেন্ট্রাল রোডে ঢোকার মুখে রাস্তার পিছে রক্ত লেগে আছে। প্রিয়র লাশটা পুলিশ মর্গে ফেলে রেখে দিয়ে চলে গেছে। অজ্ঞাত পরিচয়ে একটা ডেথ সার্টিফিকেট করা হয়েছে, তাতে শুধু লেখা আছে গানশট ইনজুরি। এখন ঘটনাস্থল যে থানার অধীনে, সে থানার পুলিশকে লাশের সুরতহাল তৈরি করে তারপর অটোপসির জন্য পাঠাতে হবে। এদিকে থানা নিয়ে প্রচন্ড কনফিউশন তৈরি হয়েছে। কলাবাগান, ধানমন্ডি আর নিউ মার্কেট, এই 3 থানার যে কোনো একটা হতে পারে সংশ্লিষ্ট থানা। আমি ভাবলাম যেহেতু ধানমন্ডি আর কলাবাগান থেকে কাল রাতে কোনো খবর পাইনি, নিউ মার্কেট থানায় যোগাযোগ করা যাক। ততক্ষণে আবার কারফিউ শুরু হয়ে গেছে। প্রিয়র বন্ধুরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটল নিউ মার্কেট থানায়। এদিকে মর্চুয়ারিতে তখনও বুলেটবিদ্ধ লাশ আসছে। খোলা আকাশের নিচে লাশের স্ট্রেচার রেখে রেজিস্ট্রি ফর্ম পূরণ করছে মানুষ। বেশিরভাগ লাশের বয়সী 20 থেকে 35-এর মধ্যে। শার্টগুলো খুলে নিয়েছে আগেই, বোধহয় ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্য পরীক্ষার সময়। বেশিরভাগের পরনে প্যান্ট, একজনের পরনে দেখলাম লুঙ্গি। একটা কম বয়সী ছেলের লাশের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ফারদিন, আমার স্কুল ফ্রেন্ড। স্কুল মাঠের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বিল্ডিংটায় আমরা রহস্য খুঁজে বেড়াতাম একসাথে। একটু পরে সম্বিত ফিরে পেলাম। এত বছর পরে ফারদিন নিশ্চয়ই আর দেখতেই কিশোরের মতো নেই। আর এই ছেলেটা ফারদিনের তুলনায় কিছুটা বেটে আর কৃষকায়। এতক্ষণ লক্ষ্য করিনি। আমার পেছনে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল, এরা কি পায়েও গুলি করতে পারে না? সবাইকে বুকে আর পেটে গুলি করছে। কথাটা শুনে আশপাশ থেকে অনেকে তার মুখের দিকে তাকালো, কেউ জবাব দিল না। আমি ভাবলাম বলি, আর মাথায়ও, আর বললাম না শেষ পর্যন্ত। এসআই এসে লাশ দেখে আবার স্পট পরিদর্শনে গেল। নিশ্চিত হতে হবে এই লাশ তার থানার এখতিয়ারভুক্ত কিনা। শেষে নিশ্চয়তা পাওয়ার পর সুরতহাল তৈরি করে অটোপসির জন্য পাঠাতে পাঠাতে প্রায় 6টা বেজে গেল। লাশ কাটা ঘরের সামনে তখন স্ট্রেচারের ঘাটতি। লাশগুলো চাদর ধরে এনে অবিন্যস্ত ফেলে রেখেছে মেঝেতে। মেঝেতে আর দেয়ালে রক্তের খসটানো দাগ।
বাইরে থেকে রক্ত, মাংস, ফিনাইলের ঝাঁঝালো গন্ধের ধাক্কায় আমি ছিটকে এসে বাইরে আম গাছতলায় দাঁড়ালাম। কে যেন বলল, এখানে কফিন পাওয়া যাচ্ছে, একটা এখনই কিনে রাখুন, পরে নাও পেতে পারেন। নারায়ণগঞ্জের আসগর আলী সাহেব একটা কফিনের দরদাম করছেন। আমাকে বললেন তার শালা পেটে গুলি লেগে মারা গেছে। নারায়ণগঞ্জে একটা মুরগির দোকান চালাতো। গন্ডগোল শুরু হলে ক্যাশে তালা মেরে দোকানের শাটার লাগানোর সময় বাতাসে শীষ দেওয়া গুলি তার পেট ভেদ করে ঢুকে বুকের ডান সাইড দিয়ে বেরিয়ে গেছে। একটা 16-17 বছর বয়সী কিশোরী মেয়ে ফর্ম হাতে ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা কারফিউর মধ্যে বাসা থেকে নিচে নেমেছিল সিগারেট কিনতে, আর বাড়ি ফিরতে পারেনি। আমরা ডোমকে রিকোয়েস্ট করতে গেলাম আমাদের পোস্টমর্টমের সিরিয়ালটা একটু আগে করে দিতে। সেই রংপুর যাবে বডিটা, এত গরম। ডোম বললেন, পাগল হয়েছেন? রাত থেকে এ পর্যন্ত 55টা লাশ, আমরাও মানুষ। ময়নাতদন্ত শেষ হলো রাত 10:30টায়। গোসল করিয়ে কাফন পরিয়ে আমরা অ্যাম্বুলেন্সে রওনা হলাম 11টার কিছু পরে। যাওয়ার পথে নেমে দেখে নিলাম সেন্ট্রাল রোডের সামনে প্রিয়র রক্ত লেগে থাকা রাস্তাটা, স্পষ্ট দাগ, ছোপ ছোপ জমাট। তখনও কারফিউ চলছে, তাড়াতাড়ি গাড়িতে ওঠা দরকার। আমরা উঠে পড়লাম। উঠল না শুধু প্রিয়র বন্ধুরা, ওদের কোনো ভয় নেই, ওদের কান্নাও নেই, শুধু প্রতিজ্ঞা আছে। ওরা যেন ভাবলেশীন, সংসপ্তক। অনেকবার লিখতে গিয়ে পিছিয়ে গেছি, এই দুঃস্বপ্নের সাথে আরেকবার বোঝাপড়া করতে সাহস হয়নি। শেষে ভাবলাম এই গল্পটাও এই মহান গণ আন্দোলনের আমাদের যৌথ স্মৃতির অংশ। এই দলিল থাকা দরকার। একটা 3 বছরের মেয়ে আছে প্রিয়র। প্রিয়কে সে শুধু বাবা বলে ডাকে না, বলে আমার প্রিয় বাবা। কি মিষ্টি লাগে শুনতে, যেন প্রত্যেক কথায় কথায় বাবাকে চিঠি লিখে চলছে। এমন হাজারো শহীদের রক্তে গাঁথা হয়েছে এই বিপ্লবের ইতিহাস। এই বিপ্লবের ইতিহাসের সাথে যারা বেইমানি করবে, শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে, তাদের ক্ষমা নাই। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে, তারা ভাবছে যে ডক্টর ইউনূসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধর তক্তা মার পেরেক টাইপের। বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীর গতিতে হাঁটছেন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল 650 জনের উপরে মানুষ ছিলেন, তারা আসলে কারা ছিল, তারা এই মুহূর্তে কোথায় আছে, এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে। তবে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন কোনো পক্ষে যেন তার অবস্থানটা মেক শিওর না হয়। যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে, অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন, অথবা কনক স্যার, ইলিয়াস বা আরো যারা আছেন, তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোনো পদে এমন কোনো মানুষকে বসান নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন, 45 দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল। তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে। তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা? এটার সলিউশনটা ডক্টর ইউনূস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন। ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস, সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল। যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল, তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে,
তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয়। যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন। যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন। এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে? গতকালকে বাইতুল মুকাররম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোন পরিস্থিতির উদ্ভব হোক। আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যে উইংস গুলো আছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন, কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা, যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন, তারা অনেকেই ধীর গতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেশহীন একটা ভূমিকা পালন করছেন। তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনূসের যে ভূমিকা, তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেদে যেতে চান না। কারণ তার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, 5 বছর থাকবে, এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক দলকে, বিশেষ করে 3টা দলকে, জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে সরকার যে যতই পরিকল্পনাই করুক, এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না, অথবা নিষিদ্ধ করা সম্ভব না। যদি করাও হয়, কোন সরকার সেটা করে, তাহলে রেজাল্ট কি হবে? জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল, কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেশে অনেক ব্যবসা আছে, বিলিয়নস অফ ডলার এখানে মার্কেটে ইনভেস্ট করা আছে। তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান তৈরি হয়েছিল, তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোন ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন, তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছেন যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে। আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা, বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক, যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায়। তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা, আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি, বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, যেখানে বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কাইন্ড অফ এখন রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন, তিনি না পারছেন আরবদের কোনো দেশে যেতে, আমেরিকা তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না, ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না, তাহলে তিনি যাবেন কোথায়? দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে। এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায়, অথবা ধরেন শক্ত ভূমিকা যায়, প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে, তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে। তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে, যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন, তবে চুপচাপ থাকেন। এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি। আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো, তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা। ভাটা পড়বে তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয়। স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে 100% তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তখন ভারত বিপদে পড়বে। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার আসলে খুব শক্তিশালী ভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন, এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না। এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, যেটা এখন শেখ হাসিনার নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে, সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি বা সেটার
কি বলে যে কার্যক্রম যেটা সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি। সো মামলাগুলো চলমান, আর সবগুলা রাজনৈতিক মামলা। এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে, বিচারক নিয়োগ হবে, সেখানে কমিশন গঠন হবে, এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং। তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে, এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন, বিশ্লেষকরা ভাবছেন। আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সে অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না। দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো, কারণ দেখা হলে এই আলোচনাটা ফরমালি নন ফরমালি এটা কিন্তু সামনে চলে আসবে। তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা। যদি তিনি আর কোনো বক্তব্য দেন, ফোন কল ভাইরাল হয়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে। এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে, ও যে আপনার তিব্বতের যে নেতা, চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা, হ্যাঁ, দালাই লামা সম্ভবত তাকে যে ইস্যুতে রাখছে, ঠিক একইভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে। তবে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে। বাট এখন তিনি নর্মালি ভারতের হয়তো সেই ভিসাকে এক্সটেনশন করে, ভিসা থাকুক না থাকুক, ভারত তাদের আইন করে শেখ হাসিনাকে রাখার সুযোগ থাকবে। যদি বাংলাদেশ সরকার তার উপর ওইরকম চাপ প্রয়োগ না করে, তাহলে দুই দেশের মধ্যে আর ঝামেলা হবে না শেখ হাসিনা ইস্যুতে। রাজনৈতিক সরকার আসলে ভবিষ্যতে সেটা আলাদা ইস্যু। বাইরের মাঝখানে শেখ হাসিনা নিজেও বাংলাদেশে আসেন কিনা সেটাও একটা প্রশ্ন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।